থাকা এটা এই আন্দোলনকারীরা বাংলাদেশের জনগণ আশা করে না। আমরা সরকারকে বলছি অবশ্যই বাজার নিয়ন্ত্রণ করতে হবে এবং যারা সিন্ডিকেট তাদেরকে ভেঙে তাদেরকে আন্দোলন আনতে হবে। আজকে এই সময় এখনো বর্তমান গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা প্রাথমিক অনুসারী প্রিন্সিপাল সম্মানিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুল ইসলাম বাবলু, এখন বর্তমানে শেখ শফিকুল ইসলাম বাবলু। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্র মঞ্চ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ আপনারা জানেন আমরা নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের দাম মানুষের নাগালের বাহিরে চলে গিয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, ছিনতাই, রাহাজানি, যুদ্ধ হত্যা আমার দেশে শুরু হয়ে গেছে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পথে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য এই দাবিতে আমরা আজকে এই সমাবেশের আয়োজন করেছি। এই সমাবেশে সভাপতিত্ব করছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, উপস্থিত মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ, মান্ডালয় কিছুক্ষণের মধ্যে আসবে আমাকে টেলিফোন করেছে, এবং মিডিয়ার ভাই বোনরা আপনারা যারা এখানে আমাদের এই নিউজ কভার করার জন্য এসেছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, 1971 মুক্তিযুদ্ধে মধ্য দিয়ে যে দেশটি আমরা অর্জন করেছিলাম, মুক্তিযুদ্ধের ঘোষণা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি, যার ধারাবাহিকতায় গত 5ই আগস্টের মহান গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। যে নতুন বাংলাদেশ গড়তে যাবে, আমরা সেদিন বঙ্গভবনে গিয়ে সমস্ত রাজনৈতিক দল সেদিন আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা প্রতিষ্ঠিত করে এসেছিলাম। সেখানে উপদেষ্টা মন্ডলীরা যারা আছে তাদেরকে বলব, আপনারা কেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারছেন না? কোন জায়গায় আপনাদের দুর্বলতা? মানুষ এখনো অনাহারে লাখ হয়ে মরছে এবং দ্রব্যমূল্য বাজারে যখন যায়, গিয়ে দেখে দ্রব্যমূল্যের যে পরিস্থিতি সেটা কোনোভাবে নিয়ন্ত্রণের মধ্যে নাই। মাসের বাজেট 7 দিনে শেষ হয়ে যায়। এই সরকার আমরা দেখলাম সেই খুনি হাসিনার সময়তে আমাদের রিজার্ভ $13 বিলিয়ন নেমে এসেছিল, কালকে সেটি বাংলাদেশ ব্যাংক জানালো $24 বিলিয়ন মধ্যে সেটা এসেছে। আমাদের অর্থনীতি আপনারা ঠিক ঠিক করে সামনের দিকে নিয়ে আসছে, এই জন্য আপনাদের ধন্যবাদ। কিন্তু দ্রব্যমূল্যের দাম যদি আপনারা কমাতে না পারেন, তাহলে মানুষ যদি রাস্তায় নেমে যায় তখন কি উপায় হবে? আমরা আজকের এই সমাবেশ থেকে
গণতন্ত্র মঞ্চের এই সমাবেশ থেকে বলব, আপনারা কেন সিন্ডিকেট ভাঙতে পারছেন না? আপনারা সিন্ডিকেট ভাঙতে আপনাদের অসুবিধা কোথায়, দুর্বলতা কোথায়? এই সিন্ডিকেট অতি সত্বর, এই সিন্ডিকেট ভাঙুন। সিন্ডিকেটের দুর্গে আবার বলছি হানা দিয়ে, সিন্ডিকেট দুর্গে আঘাত ফেলে এই সিন্ডিকেট আপনারা চুরমার করে দেন। সিন্ডিকেট চুরমার না করা পর্যন্ত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারবেন না। তাদের সিন্ডিকেট আপনাদেরকে ভাঙতে হবে। এই দেশের মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছে, আমরা সমস্ত রাজনৈতিক দল আমরা সমর্থন দিয়েছি। আপনি কেন সিন্ডিকেটের জাতাকলে পরে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, আপনারা সেটা নিয়ন্ত্রণ করতে পারছেন না? আমরা ভেবে পারি না কেন আপনারা পারছেন না। পাশাপাশি আপনারা দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবনতি, কি পরিমাণ। আমি মিডিয়ার ভাইরা আপনারা জানেন, আপনাদের লেখনের মাধ্যমে মানুষ জানতে পারছে কি পরিমাণ চিন্তায় বেড়ে গেছে, রাজধানী বেড়ে গেছে এবং গুপ্ত হত্যাও শুরু হয়ে গেছে। ইতিমধ্যে 7 জন গুপ্ত হত্যায় নিহত হয়েছে। আমরা বলবো, এই সমস্ত উপদেষ্টাকে বলবো, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান। আপনার কোথায় সমস্যা, কেন আপনি পারতেছেন না এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে? অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি, গতকালকে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, আমরা জানা মাত্র ভাসানী অনুসারী পরিষদ পত্রিকায় বিবৃতি দিয়েছি। জাতির শ্রেষ্ঠ সন্তান একজন মুক্তিযোদ্ধা, তাকে সেখানকার লোকাল পলিটিক্স, স্থানীয় রাজনীতির কারণে একজন মুক্তিযোদ্ধার গায়ে আপনারা জুতার মালা পরিয়েছেন। আমি অবশ্য ধন্যবাদ জানাই মুক্তিযোদ্ধা মন্ত্রীকে। আপনি তাৎক্ষণিকভাবে প্রধান উপদেষ্টা আপনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। আপনার মুক্তিযোদ্ধা উপদেষ্টা চট্টগ্রামে ওসির সঙ্গে কথা বলেছে এবং ওসিকে বলেছে যে তাদের এই ব্যাপারে যেন দ্রুত ব্যবস্থা নেন। দ্রুত ব্যবস্থা নিয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিয়ে দিয়েছেন অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক। যারা গতকালকে মুক্তিযোদ্ধার গলায় জুতা পড়িয়েছেন, কেন তারা এখনো গ্রেফতার হয়নি? আমি ওসিকে বলবো, চট্টগ্রামের ওসিকে বলবো, এই মুহূর্তে আপনি ওই যারা জুতার মালা গলায় পড়িয়েছেন তাদেরকে আপনারা গ্রেফতার করুন। গ্রেফতার করে তাকে আইনের আওতায় নিয়ে আসেন এবং উপযুক্ত বিচার তাদের করতে হবে। আইনের মাধ্যমে উপযুক্ত বিচার তাদের করতে হবে। মুক্তিযোদ্ধারা কোনদিন মেনে নিতে পারে না, এই দেশের মানুষ মেনে নেবে না। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক মতো চালাতে না পারেন, তাহলে এই দেশের মানুষ আবার রাস্তায় নামবে, মুক্তিযোদ্ধারা রাস্তায় নামবে, তখন কি অবস্থা হবে? আমি অনতিবিলম্বে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাকে বলবো, আপনারা চট্টগ্রামের ব্যাপারে তৎপর হন। কারা মুক্তিযোদ্ধার গলায় জুতা পরিয়েছে, কারা তাকে এইভাবে হেনস্থা করেছে, এর তীব্র নিন্দা গণতন্ত্র মঞ্চ জানাচ্ছে, ভাসানী অনুসারী পরিষদ জানাচ্ছে, আমাদের গণতন্ত্রের 6টি দল তারাও জানিয়েছে। আমি আপনাদেরকে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান। দ্রব্যমূল্যের দাম মানুষের প্রায় ক্ষমতার মধ্যে নিয়ে আসুন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পূর্বের ব্রিটিশ সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমরা শুনতাম শুধু যে সিন্ডিকেট অনেক শক্তিশালী, সিন্ডিকেট শক্তিশালী।
তারা তাদের দলীয় লোকজন। এখন যারা ক্ষমতায় আছেন আপনাদের কাছে এই সিন্ডিকেট শক্তিশালী হওয়ার কথা না। যে দেশের ব্রিটিশ সরকার এত বড় শক্তিশালী সরকারকে পালিয়ে দিতে বাধ্য হয় জনগণের আন্দোলনে, সেখানে এখনো কিভাবে সিন্ডিকেট থাকে। আজকের এই সময় এখনো বক্তব্য রাখবেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা, গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সংগ্রামী, বিপ্লবী আর্কাস পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফুল হক। বন্ধুগণ, গণতন্ত্র মঞ্চের আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, জনসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল, গণতন্ত্র মঞ্চের শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুগণ, গণমাধ্যম ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমরা গণতন্ত্র মঞ্চ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমি শুরুতে গভীর খবর সাথে লক্ষ্য করেছি গতকাল কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধা বীর প্রযুক্তে যেভাবে প্রকাশ্যে গলায় যেটা পরিয়ে তাকে অবমাননা করা হয়েছে, আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই, আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। তিনি যদি কোনো অন্যায় করে থাকেন প্রচলিত আইন তাকে উচ্চারণ করবে, কিন্তু যেভাবে তাকে অপমান করা হয়েছে বাস্তবে এটা মুক্তিযোদ্ধাদেরকে একটা অবমাননার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমরা অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সবাইকে আপনারা চিহ্নিত করে আইনের আওতায় আনবেন, তাদেরকে গ্রেপ্তার করে নিষ্পত্তিমূলক শাস্তির ব্যবস্থা করবেন। আমি একই সাথে গভীরভাবে শোক প্রকাশ করছি, গতকাল আমাদের পণ্য পরিবহন যে বাড়ছে জাহাজে যেভাবে 7 জন মানুষকে গলা কেটে হত্যা করা হয়েছে, খুবই মর্মান্তিক, নৃশংস, বৈশাচিকভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাই, ঘটনার প্রতিবাদ জানাই। এটাকে দেখানোর জন্য নাকি এর পেছনে অন্য কোনো বিষয় যুক্ত আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দাদের উচিত হবে এটা খুঁজে বের করে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। সরকার বাস্তবে যে ভালোভাবে দেশ চালাতে পারছে না, এটা কোনো রাজনীতিকদের কথা না। 100 জন মানুষকে জিজ্ঞেস করলে 90-95 জন বলবে যে বাস্তবে সরকার সদিচ্ছা থাকলেও, কিছু আন্তরিকতা দেখা গেলেও, কিন্তু বাস্তবে তারা দেশ পরিচালনায় একের পর এক তারা ব্যর্থতার পরিচয় যাচ্ছেন। একটা সামাজিক নৈরাজ্য চলছে, একটা বিশৃঙ্খলা চলছে, মানুষের জানমালে একটা নিরাপত্তাহীনতা এখনো দেখা দিয়েছে। মানুষের জানমাল, তার আগ্রহ, তার সম্ভ্রম এখনো পর্যন্ত নিরাপদ হয় নাই। অন্তর্বর্তী সরকারকে ইতিমধ্যে তারা 4 মাস পার হয়ে যাচ্ছে। এখন বলতে চাই, এখনো যদি আপনারা মানুষের জানমালের হেফাজত করে যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে কিভাবে বাকি কাজগুলো আপনারা সম্পন্ন করবেন? এত বড় জনসমর্থনের পরে রাজনৈতিক দলগুলো আমরা একটা আপনাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি, তারপরেও আপনারা সামান্যতম যে দায় দায়িত্ব মানুষের নিরাপত্তা হেফাজত করবেন সেটা পর্যন্ত এখনো করতে পারেন নাই। সরকারকে বলতে চাই, কোথায় আপনার দ্বিধা, কোথায় আপনার সংশয়, কোথায় আপনার দলাচল, এগুলো বন্ধ করে
দেশের দাবিতে নৈরাজ্য চলছে, যে সামাজিক বিশৃঙ্খলা চলছে, এগুলোকে বন্ধ করেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারি দায়িত্বের মধ্যে যুক্ত করেন। খুনি অপরাধী এদের রাজনৈতিক যে চেহারায় থাকুক না কেন, সবাইকে আইনের আওতায় আনবেন, গ্রেফতার করবেন, ওদেরকে বিচারের ব্যবস্থা করবেন। এভাবে কোনো দেশ চলতে পারে না। 2 নম্বর কথা হচ্ছে, আপনারা জানেন বাজার পরিস্থিতি এখনো পর্যন্ত সমান। এখনো পর্যন্ত নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। প্রতিদিন এখনো পর্যন্ত হাজার হাজার কোটি টাকা মুনাফাখোর সিন্ডিকেট অশুভ আঘাত করে এখনো তারা মানুষের পকেট থেকে প্রতিদিন টাকা তারা লোপাট করছে। আমরা আগে জানতাম সরকারের সাথে সিন্ডিকেটের যোগাযোগ আছে, সিন্ডিকেটের ভাগ বাটোয়ারা, সিন্ডিকেটের মুনাফা, মানুষ থেকে যে টাকা তারা আদায় করে তার ভাগ বাটোয়ারা উপর থেকে নিচ পর্যন্ত নাকি বন্টন হয়। কিন্তু এখন অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানে পরে যে সরকার গঠন হয়েছে, কোন সিন্ডিকেটের সম্পর্ক থাকার কথা না। আপনাদের সাথে কোন মুনাফাখোর, কোন বদমাশ, কোন মাফিয়া, কোন দুর্বৃত্ত বাজারকে তারা নিয়ন্ত্রণ করে মানুষকে তারা আজকে যারা পকেট খালি করছে, এদের সাথে আপনাদের কোন সম্পর্ক থাকার কথা না। আমরা বিশ্বাস করতে চাই তাহলে বাজার কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? আপনারা যে সমস্ত পণ্যের শুল্ক আপনারা কমিয়ে ফেলেছেন, আমদানির শুল্ক কমিয়ে ফেলেছেন, খুচরা বাজারে তার কোনো প্রতিক্রিয়া পর্যন্ত নাই। খুচরা বাজারে সেসব জিনিসেরও দাম কমে নাই। খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি 14% উপরে এখনো পর্যন্ত। কোথায় যাবে সাধারণ মানুষ? অভ্যুত্থানের পরে যে মানুষের আনন্দ করবার কথা, উচ্ছ্বাস করবার কথা, বিজয় করবার কথা, সে মানুষ প্রতিদিন খাবারের জন্য এখন মানুষ ছুটছে। একদিন পার হলে আরেকদিন কিভাবে পার হবে মানুষ জানে না। এক সপ্তাহ গেলে আরেক সপ্তাহ কিভাবে যাবে জানে না। শ্রমজীবী সাধারণ নিম্নবিত্ত মানুষ বাজারের এই আগুনে প্রতিদিন তারা কিন্তু পুড়ে মরছে। আপনারা খেয়াল করবেন, এখনো পর্যন্ত আমাদের সমর্থিত সরকার বলে এখনো মানুষ কিন্তু এখনো সরকারকে সহ্য করছে। আমরা যেহেতু সরকারকে সমর্থন দিয়েছি, আমাদের সরকার, এই জন্য আমরা এখনো পর্যন্ত বলতে পারেন পেটের মধ্যে পাথর বেঁধে এক বেলা কি আরেক বেলা না খেয়ে সরকারকে আমরা সমর্থন করে যাচ্ছি। কিন্তু আমি বলতে চাই, সরকারকে মেহরবানি করে মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আগেকার সরকার যেভাবে ধৈর্যের পরীক্ষা নিতে নিতে যে পুরো মানুষকে তারা আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আপনারা তো আমাদের সরকার, ছাত্র, তরুণ, রাজনৈতিক দল, জনগণের বিপুল সমর্থনে আপনারা সরকারে এসছেন, কেন বাজার নিয়ন্ত্রণ করা যাবে না? আমরা বলেছিলাম রেশনের ব্যবস্থা করেন, তার কোনো খবর নাই। আমরা বলেছিলাম প্রতি পরিবারকে নগদ কিছু টাকা দেবার ব্যবস্থা করেন, তার কিন্তু কোনো খবর নাই। এবং এখনো পর্যন্ত খেয়াল করবেন, অভ্যুত্থানের পরে একটু আগে আমার সিরাজ ভাই বললেন 100 শিল্প কলকারখানার মালিক তারা কিন্তু পালিয়ে গেছে, লক্ষ সেখানে বেকার। দরকার হলে এই কলকারখানাগুলোকে রাষ্ট্রের দায়িত্বে এনে কারখানাগুলো যৌথমার শ্রমিকদের উদ্যোগে ব্যবস্থাপনায় চালু করেন, শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। 4 মাস পর হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা বলছেন, কিন্তু 4 মাসে কোনো লুটেরা, কোনো দুর্বৃত্ত এখনো পর্যন্ত তাদেরকে আমরা গ্রেফতার হতে দেখি নাই। ওদের অপ্রদর্শিত আয়, ওরা যে লক্ষ লক্ষ কোটি টাকা 16 বছরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন যারা আমাকে ফতুর করেছে, যারা খালি করে দিয়েছে, কোন একটা দুর্বৃত্ত মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে সংগঠিত করার তৎপরতা ওদেরকে আইনের আওতায় এখনো পর্যন্ত আনতে পারেন নাই। কোথায় আপনাদের বাধা? কোন সুতারে টানে এখনো পর্যন্ত এরা ছড়াছোয়ার বাইরে? এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এরা শুরুতে শেয়ার মার্কেট খেয়েছে, এখন তারা কোন বিনিয়োগ কিন্তু আসছে না। আমরা ভেবেছিলাম প্রফেসর ইউনূস সরকার গঠন করবার পরে বিনিয়োগ আসবে, অর্থনৈতিক সুযোগটা উন্নতি হবে, আমাদের মজুদ কিছুটা বাড়ছে রিজার্ভে, কিন্তু সামগ্রিকভাবে আইএমএফ বলছে বাংলাদেশের অর্থনৈতিক চেহারা কিন্তু খুবই উদ্বেগের জায়গা। 3-3.5% জাতীয় প্রবৃদ্ধি হবে কিনা এটা নিয়েও তারা সংশয় তারা প্রকাশ করছে। সরকারকে বলতে চাই, এই কাজগুলো যদি করা না যায়, ক্ষুধার্ত মানুষের
যদি আপনি খাবার দিতে না পারেন, মানুষের পেটে যদি ভাত জোগানো না যায়, কোন সংস্কার খেয়ে মানুষ কিন্তু হজম করতে পারবে না। কোন সংস্কারে কোনো ট্যাবলেট খেয়ে মানুষের ক্ষুধা নিবারণ হবে না। সংস্কার তারা চাচ্ছে। আমরা রাজনৈতিক দলগুলো সংস্কার চাই, গণতন্ত্র মঞ্চ সংস্কার চাই, আমার শিক্ষিত মধ্যবিত্তরা তারা সংস্কার চান, আমার ছাত্র তরুণরা সংস্কার চান। কিন্তু দেশের ৮০-৮৫% মানুষ সংস্কারের আগে তারা তাদের খাবার চায়, কর্মসংস্থান চায়, নিরাপত্তা তারা নিশ্চয়ই তারা দেখতে চায়। সেজন্য বলতে চাই, সংস্কারের উদ্যোগটা ভালো, আমরা সমর্থন করেছি, বিভিন্ন প্রস্তাবনা দিয়েছি, কিন্তু আপনারা সেখানে আজকে সংস্কারের যে তৎপরতা আপনারা সেখানে অব্যাহত রেখেছেন। সংসার যদি ঠিক মতো না চলে, যদি বাজার করতে না পারে, মানুষের মান সম্মান যদি রক্ষা করতে না পারে, আমরা কিন্তু কোনো সংস্কারকে বাস্তবে কার্যকরী করতে পারবো না। সেজন্য সরকারকে আমরা পরিষ্কার করে বলবো, এই সংস্কারটা আপনারা, আমরা সমর্থন দিয়েছি, এটাকে এগিয়ে নেন, কার্যকরী করেন। আপনার অগ্রাধিকার কি? অগ্রাধিকার বাজার নিয়ন্ত্রণ করবেন, অগ্রাধিকার যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করবেন, অগ্রাধিকার মানুষের খাবারের ব্যবস্থা করবেন। তারপর আলাপ আলোচনা করে বোঝাপড়া করে আপনারা নির্বাচনের ব্যাপারে যে ধারণাটা দিয়েছেন, আমি বিশ্বাস করতে চাই আগামী অল্প দিনের মধ্যে এই সরকার নির্বাচন কমিশনকে পরিষ্কার তারা একটা বার্তা দেবেন যে তারা আগামী বছরের মধ্যে, যারা প্রধান উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলো চাইলে 25 সালের মধ্যে সংস্কার করে নির্বাচন করা সম্ভব। আমরা দেখতে চাই আলাপ আলোচনা করে নির্বাচন কমিশনকে বার্তাটা দেবেন, যাতে নির্বাচন কমিশন 2025 সালের মধ্যে একটা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যাতে নিশ্চিত করতে চায়। কারণ অনির্বাচিত সরকার বরাবরই ঝুঁকিপূর্ণ। যে সরকার কোনো জবাবদিহিতা নাই, নির্দিষ্ট যার কাছে কোনো দায়বদ্ধতার কোনো প্রশ্ন নাই। আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠন হলেও, সুতরাং এই সরকারে যে যাত্রা তারা শুরু করেছেন, কোথায় তারা শেষ করবেন, কোথায় জ্যোতি চিহ্ন টানবেন, কোথায় তারা দৌড়টাকে তারা কমপ্লিট করবেন, সেটা আমরা এখন জানি না। সেজন্য সরকারে বলতে চাই, মেহরবানি করে নির্বাচন কমিশনকে পরিষ্কার বার্তা দেন, তাহলে নির্বাচন কমিশন আগামী বছরে আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে, ভোটার তালিকাটা হালনাগাদ করে, যাতে একটা 16 বছর মানুষের নির্বাচন অপেক্ষা করছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে যাতে একটা গণতান্ত্রিক অভিযাত্রা থেকে আমরা যাত্রা করতে পারি। গণতন্ত্র মঞ্চ আমরা কেবলমাত্র নির্বাচন চাইনি, আমরা বলেছি পরিবর্তন চাই, রূপান্তর চাই, আমরা বলেছি সংস্কার চাই। এটা 5ই আগস্টের পরে ঘুম থেকে জেগে উঠে আমরা বলি নাই, বহু বছর আগে থেকে আমাদের দলগুলো বলছে, গণতন্ত্র মঞ্চ 2 বছর ধরে বলছে, বিএনপি সহ যুবপথের শরীফরা আমরা বলে আসছি, এমনকি এই সরকার যদি কোনো কিছু নাও করে, এটা আমাদের পাবলিক কমিটমেন্ট, আমাদের অঙ্গীকার, বাংলাদেশ আগের জমানায় ফিরবে না, পুরোনো ফ্যাসিবাদী জমানায় ফিরবে না। ফলে বাংলাদেশকে 21 শতাব্দীর উপযোগী মানবিক গণতান্ত্রিক দায়বদ্ধ রাষ্ট্র সরকার করতে গেলে আমার সংবিধান, সরকার, প্রশাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সমস্ত ক্ষেত্রে আমরা রূপান্তর করতে হবে, সংস্কার করতে হবে। সুতরাং আপনি নির্বাচন, সংস্কার, গণতান্ত্রিক অভিযাত্রা পরস্পরের বিরুদ্ধে কোনো বিষয় নয়। সুতরাং সেই জায়গা থেকে সরকার তারা আলাপ আলোচনা করবেন। রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা তো কথাই বলতে চান না। গুরুত্বপূর্ণ হলে রাজনৈতিক দলগুলোর সমস্যা কোথায়? আপনারা কথা বলেন আমাদের সাথে দুর্গাপূজা নিয়ে, আমাদের সাথে কথা বলেন আপনারা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হলে, আমাদের সাথে কথা বলেন 15ই আগস্ট নিয়ে, দেশের এত বড় পরিস্থিতি যেখানে দরকার ছিল সরকার রাজনৈতিক দলগুলোকে আশ্রয় দেবেন, কথা বলবেন, আলাপ আলোচনা করে, বোঝাপড়ে, মতস্য তৈরি করে সেখানে আপনারা সামনের দিকে হাঁটবেন। কিন্তু সরকারকে আমরা এই ব্যাপারে এখনো কার্যকর ভূমিকায় দেখছি না। সেজন্য বলতে চাই, মেহরবানি করে একলা চলো নীতি পরিহার করেন। অতিরিক্ত আত্মবিশ্বাস
অনেককে কিন্তু ভুল পথে নিয়ে গেছে, সিদ্ধান্ত অনেকে হোঁচট খেয়েছে, মাঝখানে থমকে গেছে, অনেকে পড়ে গেছে। আমরা আশা করতে চাই অন্তর্বর্তী সরকার সফল হবেন, কার্যকারী হবেন। আমাদের বিপুল সমর্থনকে সাথে নিয়ে আশা করি কোনো উস্কানিতে আপনারা পা দেবেন না। আপনাদের যে লক্ষ্য প্রয়োজনে পরিবর্তন সংস্কার করে নির্বাচনের পথের মধ্য দিয়ে আপনারা আপনাদের যাত্রাটা সম্পন্ন করবেন, এবং তাহলে মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে, আপনাদেরকে ধন্যবাদ জানাবে। তার আগে আমার খাদ্য নিরাপত্তা যেগুলো আমরা কথা বললাম, এসব ব্যাপারে আমরা বাস্তবের জরুরি ভিত্তিতে আমরা পদক্ষেপ দেখতে চাই। যদি এ ব্যাপারে কোনো পদক্ষেপ না দেখি, গণতন্ত্র মঞ্চ জনগণকে সাথে নিয়ে জনগণকে রক্ষার জন্য তার ক্ষুধার্ত না খাওয়া বেকার অসহায় মানুষকে সাথে নিয়ে দরকার হলে আরেকবার আমাদেরকে রাজপথে নামতে হবে। সরকারকে বলতে চাই, এটা বলে শেষ করবো, মেহরবানি করে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা কখনো চাইনি এসব দাবি নিয়ে 4 মাসের মাথায় গণতন্ত্র মঞ্চকে আবার রাজপথে নামতে হবে, কিন্তু আপনারা বাধ্য করছেন। মেহরবানি করে বলেছি আমি, আর ধৈর্যের পরীক্ষা নিয়েন না। মানুষের কণ্ঠস্বর শুনুন, মানুষের কথাটা বিবেচনার মধ্যে নেন। আমরা যে আস্থা রেখেছি, আস্থাটাকে মর্যাদা দিন, তাকে সম্মান রাখুন, এবং সেভাবে আলাপ আলোচনা করে আপনারা আপনাদের কাজগুলো ঠিক করেন। আমি এটা বলে, এবং আমি আশা করি যে আপনারা সরকার থেকে যাচ্ছেন। আমরা একটা ঐতিহাসিক সময় পার করছি, নানা চক্রান্ত আছে, নানা অপতৎপরতা আছে, বহু ধরনের মানসিকতা প্রচেষ্টা আছে। সমস্ত কিছু ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে এবার আমরা অভ্যুত্থানকে রক্ষা করবো, অভ্যুত্থানের অর্জনকে রক্ষা করবো, জনগণকে রক্ষা করবো, দেশের গণতন্ত্রের ভবিষ্যৎকে আমরা সে পথে আমরা নিয়ে যাবো। এ কথা বলে সবাইকে শুভেচ্ছা, সালাম, অভিবাদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা, নাগরিক সংগ্রামী সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্না, লক্ষ্য রাখবেন মাহমুদুর রহমান মান্না। যারা সভাপতি, সংগ্রামী নেতৃবৃন্দ, সাথীরা, বন্ধুরা, সালাম আলাইকুম। দীর্ঘক্ষণ বক্তব্য শুনছেন, যা বলবার ছিল আমাদের দলের পক্ষ থেকে, আমাদের জোটের পক্ষ থেকে, এগুলো সবই প্রায় বলা হয়ে গেছে। একটা কথা সব মানুষের মনের মধ্যে এখন, শেখ হাসিনার ফাঁসিবাদের পতনের পর মানুষ একটা নিরাপদ দেশ পেয়েছিল, একটা দুশ্চিন্তাহীন জীবন পেয়েছিল। মানুষ মনে করেছিল যা কিছু ঘটবে এখন কোনোটাই তাদের কষ্টের কারণ হবে না। কিন্তু আপনারা দেখলেন যেরকম করে 14 দলে মুক্তিযোদ্ধার অবমাননার ঘটনা ঘটল, এটা রীতিমতো একটা উদ্দেশ্য প্রণোদিত মুক্তিযুদ্ধকে হেয় করবার, মুক্তিযোদ্ধাদের অপমান করবার মতো কাজ করা হয়েছে। সরকারের প্রধান উপদেষ্টা এই ব্যাপারে একটা স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত করা গেছে, কাউকে গ্রেপ্তার করা হয়েছে এইরকম খবর আমরা পাইনি। কেন? মানে এটা কি এতই কঠিন? যারা জুতার মারা পরিয়ে একজন মুক্তিযোদ্ধার এত বড় অবমাননা করবে, তাদের কোনো ভিডিও ফুটেজ নাই, মানুষের কাছে শুনলে জানা যায় না, এবং সেই জানা অনুযায়ী তৎপরতা করে এজেন্সি, ইন্টেলিজেন্সের লোকজন মানুষগুলোকে বার করতে পারত না। আমি যদি এখন প্রশ্ন করি, ওরা বিবৃতি দিয়েই জিনিসটা শেষ করতে চায় সম্ভবত, না হলে এটা এখানে ঝুলে থাকতে পারত না। দ্বিতীয় বিষয়, লঞ্চের মধ্যে যেরকম করে খুনের ঘটনা ঘটল, এবং যারা প্রত্যক্ষদর্শী ওই এলাকায় যারা থাকেন তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, আপনারাও মানে মিডিয়ার লোক, অন্যান্য মানুষ তারা বলেছেন এই ধরনের ডাকাতির ঘটনা অহরহ নদীর পক্ষে হয়ে যাচ্ছে। তার মানে আপনারা যতই বলে আপনারা আগের পরিস্থিতি বদলে দিতে পেরেছেন, এরকম কিছু করেননি। নদীর মধ্যে লঞ্চ ডাকাতি, সেই থেকে জিনিসপত্রের দাম হু করে বেড়ে যাওয়া,
আমরা যতই বলি সেটা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা করতে পারি না। মানুষ এখন প্রশ্ন করে দেশের মধ্যে থেকে দেশের বাইরে থেকে ভাই হচ্ছে কি, এই সরকার কি পারবে? এই প্রশ্ন আমি ডক্টর ইউনূসের উদ্দেশ্য করতে চাই। আপনি বক্তৃতার সময় খুব সুন্দর বলেন, খুবই মিষ্টি বলেন, কিন্তু কতখানি দৃঢ়তা বলেন সেইটা বুঝতে পারি না। আপনি যখন সম্ভাবনার কথা বলেন তখন সেটা কেমন সম্ভাবনাই থাকে। আপনি বলেন সামনের বছরের মধ্যে অথবা 26 সালের মাঝামাঝি সময়ে আমরা নির্বাচন দিতে পারবো বলে আশা করি। অথচ আপনাকে তো এই কথা বলতে হবে নির্বাচন কমিশনকে যে এত তারিখের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, তারিখ নির্ধারণ করতে হবে। সেই রকম করে বলতে পারেন না কেন? আমি আবার বলি, একজন মানুষ বাংলাদেশের মধ্যে দাবি করার মতো করেছিল জাতীয় সঙ্গীত বলতে